সংবাদ সম্মেলন স্থান বাজুস কার্যালয় ৩ বাইগ্রাম ঢাকা তারিখ বুধবার ২৮ আয়োজনে বাংলাদেশ জুয়েলারি শো স্থান বিষয় বাজুসের স্বঘোষিত প্রেসিডেন্ট যমুনা বসুন্ধরা গ্রুপের এমডি আনফিরের হাত থেকে জুয়েলারি শিল্পকে রক্ষার্থে সংবাদ সম্মেলন বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া বাংলাদেশ আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ইলেকট্রনিক্স মিডিয়া এখন শোনা যায় হ্যালো 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 এখন শোনা যায় মাইক্রোফোনটা একদম মুখের কাছে নিয়ে কথা বলেন এখন শোনা যায় হ্যালো হ্যালো একটু হাতে নিয়ে কথা বলুন এখন শোনা যায় নিশ্চয়ই তাই না বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ও গণমাধ্যম সংশ্লিষ্ট সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সম্মানিত সুধী এবং এই মুহূর্তে যারা বিভিন্ন মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন তাদের সবাইকে বাংলাদেশ জুয়েলারি সমিতির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সকল বীর ছাত্র জনতা যাদের তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে এবং আহত সকল লড়াক সৈনিক ভাই বোনদের প্রতি আমাদের সমবেদনা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মুক্ত স্বাধীন বাংলাদেশে আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা আমরা গত 2 দশকেও বেশি সময় ধরে জুয়েলারি ব্যবসার সাথে জড়িত দীর্ঘ এই সময়ে আমরা আপনাদের ও আপনাদের জুয়েলারি ব্যবসায়ীদের ভালোবাসা এবং সমর্থন বাংলাদেশ জুয়েলারি সমিতি দায়িত্ব পালন করছি বাজুসের এই দীর্ঘ সাংগঠনিক ক্যারিয়ারে আমাদের সাংগঠনিক গঠনতন্ত্র যথাযথভাবে প্রতিপালিত করে সাধারণ জুয়েলারদেরকে সাথে সমন্বয় করে রেখেছি নিজেদের জ্ঞান মাল নিয়ে জুয়েলারদের পাশে ছিলাম আছি এবং থাকব সময় এসেছে আপনাদের সাথে এই জুয়েলারি শিল্পকে অশুভ চক্রের হাত থেকে মুক্ত ও রক্ষা করার নিয়ম অনুযায়ী 2019-21 মেয়াদে নির্বাচনের প্রস্তুতিকালে আমাদের বসুন্ধরা গ্রুপের এমডি ব্যবস্থাপনা পরিচালক সাহেব সোহান আনফিরের পক্ষ থেকে 4 চক্রের আয়োজন করা হয় আমাকে জিম্মি করে বলা হয় এবং জোর করে বাজেট সভাপতির পদ থেকে নির্বাচন না করে তাকে বাজেট সভাপতি করার জন্য আমাকে চাপ প্রয়োগ করে এক নাম্বার প্রহসনের নির্বাচন এরই ধারাবাহিকতায় বাজেটের গঠনতন্ত্র বাণিজ্যিক সংগঠনের নীতিমালা লঙ্ঘন করে অনাকাঙ্ক্ষিতভাবে আজ্ঞাবহ একটি নির্বাচন কমিশন গঠন করে কোনো ধরনের প্রতিযোগিতার সুযোগ না রেখেই তার নিজ বাসভবনকে নির্বাচনী কার্যালয় বানিয়ে এবং সাধারণ প্রার্থীদের নমিনেশনের কেনার সুযোগ না দিয়ে সাহেব সুমান আনবির নিজেকে সভাপতি ঘোষণা করেন উল্লেখ্য যে বাজেটের গঠনতন্ত্র অনুযায়ী আনভির সাধারণ সদস্য হওয়ার যোগ্যতা না থাকলেও প্রাচীন ও ঐতিহ্যবাহী এই বাণিজ্য সংগঠনের সর্বোচ্চ পদটি তিনি জোর করে দখল করে নেন প্রিয় ভাইয়েরা আপনারা জানেন এখানে আমি এই দুইটি কথা বলবো বাজেটের সদস্য হতে হলে আপনাকে প্রথমেই স্বর্ণ এবং রূপার ব্যবসার সাথে জড়িত আমার মনে হয় যে এখানে সাংবাদিক ভাইরা যারা আছেন যে সমস্ত পেপার মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার লোকজন আছেন তাকে কোনোদিন স্বর্ণের ব্যবসা করেছে কিনা এবং তিনি স্বর্ণের ব্যবসার সাথে জড়িত কিনা এটা বাংলাদেশের সমস্ত মানুষ জানে জড়িত না কাজে আপনাদের কাছে প্রশ্ন একজন অব্যবসায়ী কিভাবে বাংলাদেশ জুয়েলারি সমিতির সদস্য হলেন এবং কিভাবে তিনি বাজেটের প্রেসিডেন্ট হলেন সেই বর্ণনা আমি প্রশ্নের উত্তরে আপনাদেরকে বর্ণনা করব কমিটি বাণিজ্য বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি 10 থেকে 11 জনের নামে প্রতিজনের কাছ থেকে 2 লক্ষ থেকে 2,50,000 টাকা পর্যন্ত গ্রহণ করে কোটি কোটি টাকা হাতিয়ে দিয়েছেন এই কাজে তাকে সাহায্য করেছেন অনাকাঙ্ক্ষিত উপদেষ্টা রুহুল আমিন রাসেল উল্লেখ্য যে রাসেলের এই নিয়োগ সম্পূর্ণ নিয়ম বহির্ভূত সেই পেশায় বসুন্ধরা গ্রুপের পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক এবং আনভিরের অপকর্মের দোষর অর্থাৎ সে ছিল আনভিরের আপনার মূলত যদি সহজ ভাষায় বলতে চাই আনভির সাহেবের ক্যাশিয়ার
দোসরা এবং এই কুখ্যাত রাসেল জুয়েলারি ব্যবসায়ীদের নিকট থেকে আতঙ্কের নাম, তার বিরুদ্ধে নিরীহ জুয়েলার্সদের নিকট থেকে গত 4 বছরে 50 কোটি টাকার মতো চাঁদা তোলার অভিযোগ তার বিরুদ্ধে দায়ের হয়েছে। বাজুস কার্যালয়ের তালা। দেশের বৃহত্তর জুয়েলারি মার্কেটে অবস্থিত বাজুসের নিজস্ব কার্যালয়ে তালা মেরে আনভির সাহেব তার নিজ মালিকানাধীন রাজধানীর বান্ধবতে বসুন্ধরা মার্কেটে বাজুসের কার্যালয় স্থাপন করেছেন। উদ্দেশ্য নিজ মালিকানাধীন বসুন্ধরা মার্কেটে সাধারণ জুয়েলার্সদের দোকান ক্রয় বাধ্য করা। অবৈধ নিয়োগ এবং কর্মী ছাঁটাই। সম্পূর্ণ নিজ প্রয়োজনে বসুন্ধরা থেকে রিফাইনারি এর কর্মচারীদের বাজুসে নিয়োগ প্রদান করেন। অর্থাৎ বাজুসে রিফাইনারি করার ব্যাপারে তিনি যে একটি তৈরি করেছিলেন, ফ্যাক্টরি তৈরি করে যে একটি তামাশা করেছিলেন, সেই তামাশার কর্মচারীদেরকে বাজুসের কর্মচারী হিসেবে তিনি নিয়োগ দিয়েছেন। সম্পূর্ণ টাকা আমাদের পরিশোধ করতে হতো, অথচ এই কাজ তাদের এত লোকের প্রয়োজন নাই, 27-28 জন লোকের কোনো প্রয়োজন আমাদের নাই। 4 থেকে 5 জন কর্মচারী দিয়ে যেখানে বাজুস সারা জীবন চলছে এবং ভবিষ্যতেও চলবে, সেখানে সম্পূর্ণ তার ব্যক্তির স্বার্থে এই রিফাইনারি চালু রাখার জন্য এই রিফাইনারি করার নাম দিয়ে এই কর্মচারীদেরকে নিয়োগ করেছে এবং আমাদের উপর চাপিয়ে দিয়েছে। সার্টিফিকেট এবং সদস্য বাণিজ্য জোরপূর্বক আনভির বাজুসের প্রেসিডেন্ট হয়েই সাধারণ সদস্যদের চাঁদা 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করেছেন এবং নতুন সদস্যদের ভর্তি ফি বাবদ 10,000 টাকা নির্ধারণ করেছেন, যেখানে 1 টাকাও আমাদের ভর্তি ফি ছিল না। একই সাথে অসৎ উদ্দেশ্যে সদস্য হওয়ার অযোগ্য ব্যবসায়ীদের টাকার বিনিময়ে বাজুসের সদস্য করেন এবং বিভিন্ন মতাবলম্বীদের অন্যায়ভাবে বাজুস থেকে বহিষ্কার করেছেন। স্বর্ণের দাম এবং স্বর্ণ বৃদ্ধি। নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কথা চিন্তা করে, অর্থাৎ উনি যে গোল্ড রিফাইনারি করবেন সেই রিফাইনারির কথা চিন্তা করে এই দেশে আন্তর্জাতিক বাজার দর উপেক্ষা করে স্বর্ণ এবং স্বর্ণের দাম নির্ধারণ করেছে। এতে স্বর্ণের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যায় এবং ব্যবসায়ীদের বেচা কেনায় মারাত্মক প্রভাব পড়ে। উদ্দেশ্য পরবর্তীতে নিজের প্রতিষ্ঠান বসুন্ধরা গোল্ড এবং রিফাইনারি থেকে উচ্চ মূল্যের গোল্ড বিক্রয় করা এবং পথ সুগম করা। এছাড়া সিন্ডিকেটের মাধ্যমে গোল্ড বুলিয়ানদের কাছ থেকে কমিশন নিয়ে গোল্ডের দাম বৃদ্ধি করা ছিল তার একটি অসৎ উদ্দেশ্য। বিভিন্ন উপলক্ষে বা আয়োজনে সাধারণ ব্যবসায়ীদের নিকট থেকে একাধিকবার অনুষ্ঠানের খরচ বাবদ বিনা রসিদে 5 থেকে 30 লক্ষ টাকা চাঁদা আদায় করতে বাধ্য করা। জরিমানা আদায়। কোনো কারণ ব্যতীত সুনামধন্য জুয়েলারি প্রতিষ্ঠানের কাছ থেকে 2 থেকে 5 লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। মূলত টার্গেট করে বিভিন্ন মতকে দমন করার জন্যই এই তথাকথিত জরিমানা। কাদের সাথে জরিমানা করেছে, কারা এই চাঁদাবাজি শিকার, প্রত্যেকের নাম আপনারা যদি প্রশ্ন করেন প্রত্যেকের নাম এখানে উল্লেখ করব এবং রাসেল কিভাবে আপনার যিনি বাসে চড়তেন, যিনি রিকশায় চড়তেন, বাসে চড়ে রিকশায় চড়া কোনো অপরাধ বলছি না, আমি তার সামাজিক অবস্থানটা বলছি। তিনি এখন আপনার গাড়িতে চড়েন এবং প্লেনে বিজনেস ক্লাসে তিনি বিদেশ ভ্রমণ করেন এবং প্রতি মাসে তার পাসপোর্ট, আমার পাসপোর্ট আমি শো করব, তার পাসপোর্ট যদি সাহস থাকে তার পাসপোর্ট শো করেন, শো করলে দেখবেন যে কি পরিমাণ ভাবে তিনি বিদেশ সফর করেন এবং আমার মনে হয় যে পরিমাণ বিদেশ সফর করেন, যে পরিমাণ অর্থ ব্যয় করেন 5 স্টার হোটেলে, তার হিসাব উনি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে দিতে পারবে না সাংবাদিক হয়েও। দোকান ক্রয় বাধ্য করা, এটা আমি সরাসরি বলবো। আপনারা জানেন যে 5 তলায় আমাদের জুয়েলারি মার্কেট এবং এই জুয়েলারি সম্প্রদায়টা 70% এখনো হিন্দু সম্প্রদায়ের হাতে এটা নিয়ন্ত্রণ করে এবং বসুন্ধরা মার্কেটের 5 তলায় 17 বছর যাবত আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা আপনার এই দোকান কিনে, রেজিস্ট্রি দোকান কিনে, মিউটেশন করে তারা 17 বছর যাবত ব্যবসা পরিচালনা করে আসছেন। তাদেরকে হঠাৎ একদিন কি করলো, তার আগে কি করলো, আমাকে বহিষ্কার করলো। তারা বহিষ্কার করে বিভিন্ন অপরাধে আমাকে বহিষ্কার করলো। আমার অপরাধ কি? স্বর্ণ চোরা কারবারির সাথে জড়িত, অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত এবং মাদক চোরা কারবারির সাথে জড়িত,
এই আখ্যা দিয়ে গত 2 বছর 2.5 বছর আগে আমি একদিন দেখতে পেলাম আমাকে এখান থেকে বহিষ্কার করেছে। বহিষ্কারের পরেই তারা তাদের মূল নীল নকশা বাস্তবায়ন করতে গেল। কি নীল নকশা? 5 তলার মালিকদেরকে ডেকে বললো যে আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে আপনাদেরকে 7 তলায় দোকান করতে হবে, 5 তলায় আর দোকান করতে দেয়া যাবে না। কত বড় মগের মূল্য আপনি চিন্তা করেন। এটা কি সোমালিয়া? এটা কি আপনার দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া? এটা কি চীন? আপনার পৃথিবীর কোন দেশে এরকম অন্যায় অবিচার হয়েছে বলে আমার জানা নাই। 5 তলার দোকানদাররা ম্যাক্সিমাম হিন্দু সম্প্রদায়ের মালিক, 80% তাদের একটা ক্ষমতা ছিল না যে আনবির সাহেবের বিরুদ্ধে, আনবির সাহেবের অপকৃতির বিরুদ্ধে একটি টু শব্দ উচ্চারণ করা, এবং যারা চাঁদা দিয়ে এই দোকান ক্রয় করতে দেরি করেছে তাদের উপরে নেমে এসেছে অবর্ণনীয় নির্যাতন। আমিন জুয়েলার্সের মালিক আপনারা চিনেন না এমন কেউ নাই। সে আমিন জুয়েলার্সের মালিককে আপনার দিনে দুপুরে বাংলাদেশের সুনামধন্য ব্যক্তি 84 বছর বয়স, দুইবারের সংসদ সদস্য, তাকে জোর করে দোকান থেকে বের করে দিয়ে তার দোকানে তালা দিয়ে দেয়। এবং যতক্ষণ পর্যন্ত উনি এই দোকানে এই 5 তলা 7 তলায় দোকান কিনতে টাকা পরিশোধ করে নাই, ততক্ষণ পর্যন্ত তাকে দোকান খুলতে দেয় নাই। এইরকম আমি একটা বর্ণনা দিলাম, সবচেয়ে বড় বর্ণনা দিলাম এই সাধারণ মানুষের উপর, হিন্দু বলেন মুসলমান বলেন, তাদের উপর নির্বিচারে অত্যাচার করেছেন। এই যে আমার পাশে বসা দেখছেন আমাদের জেনারেল সেক্রেটারি দিলীপ কুমার আগরওয়াল, তার কাছ থেকে 50 লক্ষ টাকা নিতে বাধ্য করেছেন এবং সমস্ত প্রমাণাদি উনি দিয়েছেন। এই যে টাকাটা উনি দিয়েছেন সেই টাকাটা চেকের মাধ্যমে দিয়েছেন। এবং আনবির সাহেবের ক্যাশিয়ার যেমন আপনার ওই রাসেলেরও একজন ক্যাশিয়ার আছে, সেই ক্যাশিয়ারের মাধ্যমে উনি টাকাটা নিয়েছেন। নামটা যেন কি? জেসিকে ডায়মন্ডের একজন মালিক, তার মাধ্যমে সে হলে গিয়ে রাসেলের আপনার ক্যাশিয়ার। এইভাবে দোকান করে বাধ্য করেছেন। এবং আন্ডারগ্রাউন্ডে যেখানে দোকান করার কোনো ধরনের কোনো পারমিশন নাই, সে আন্ডারগ্রাউন্ডে আপনার কি করেছে, আপনার দোকান তৈরি করেছে এবং একতলার মালিকদেরকে তাদেরকে নিচে গিয়ে দোকান ক্রয় করতে বাধ্য করেছে। 10 লাখ 15 লাখ 12 লাখ টাকায় সেই দোকান ভাড়ায় দোকান করেছে। আপনারা শুনলে অবাক হবেন, এই সময় মোবাইল মার্কেটটা আপনারা শুনলে অবাক হবেন যে সমস্ত মার্কেটটা তারা 400 কোটি টাকা বিক্রি করেছিল। অথচ আপনার এই 5 তলা থেকে আমাদের হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে 1700 কোটি টাকা আপনার হাতিয়ে নিয়েছে। কারো কাছ থেকে 2.5 লাখ টাকা স্কয়ার ফিট, কারো কাছ থেকে 2 লক্ষ টাকা স্কয়ার ফিট। এটা তো গেল হলো গিয়ে সমানি। এবং আন্ডারগ্রাউন্ডে সামনে দোকান পাওয়ার জন্য, ভালো জায়গায় দোকান পাওয়ার জন্য আপনার প্রতিদিন রাত্রেবেলা সোনারগাঁ হোটেলে এই রাসেলের পিছনে ধর্ণা দিতে হয়েছে। ধর্ণা দিয়ে তাকে টাকা দিলে আপনি ভালো পজিশনের দোকান, টাকা না দিলে খারাপ পজিশনের দোকান। এই ছিল চিত্র। মানুষ বলে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হয় নাই। হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হয়েছে কিনা, তাদের উপর কি অমানবিক নির্যাতন করেছেন এই শাহ আলম সাহেব এবং তার কুখ্যাত ছেলে আনবির সাহেব, সেটার বর্ণনা যদি দিতে যাই আজকে দিন পার হয়ে যাবে। আপনারা 5 তলায় গিয়ে সাংবাদিক ভাইরা জানবেন এবং রিপোর্ট করবেন, তাদেরকে রক্ষা করবেন। যদি হিন্দু সম্প্রদায়ের উপর যদি বাংলাদেশে কোনো জায়গায় নির্যাতন অত্যাচার হয়ে থাকে, সেটা করেছে আকবর সাহেব এবং তার কুখ্যাত ভূমিদস্যু ছেলে এবং একটি পাগল উপাল এই সাইম সুবান আনবির সাহেব। আমি আমার মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। প্রহসনের নির্বাচন, দখলদার আনবির মেয়াদ প্রহসনের যে নির্বাচন করেছে সেই নির্বাচনটা আমি এমনি বলে, আমার মান সম্মানের ব্যাপার, আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন কষ্ট পাবে, সেই অবর্ণনীয় বর্ণনা, সেই দুঃসহ বর্ণনা আমি আপনাদের কাছে দিব না। আমাকে বাধ্য করে স্বীকার করতে যে আমি তাকে সভাপতি পদ দেব। আমি ফেরত আসলাম, সেক্রেটারি হিসেবে সাথে আলাপ করলাম, আমাদের নেতৃবৃন্দ গঙ্গাচরণ মালাকার, ভেনাসের মালিক, আমিন জুয়েলার্সের মালিক, সবার সাথে আলোচনা করলাম। সবাই বলল এই স্বৈরাচারের দোসর শেখ হাসিনা হলে গিয়ে তার গডফাদার। এই যে যার গডফাদার এই শেখ হাসিনা, তার সাথে আমরা পারবো না বাবাজি, তোমরা চলো আমরা সারেন্ডার করি। তখন তার বাসায় গিয়ে আমরা তাকে বলে আসলাম যে আপনাকে আমরা সভাপতি মানি। আসলে গিয়ে দেখলাম সভাপতি হঠাৎ করে একদিন বললো যে একটা নির্বাচন কমিশন গঠন করে আমার কাছে পাঠাইলো। এটা তো প্রেসিডেন্ট হিসেবে আমার অ্যাপ্রুভাল লাগে, প্রেসিডেন্ট হিসেবে অ্যাপ্রুভাল দিলাম। দেওয়ার পরে হঠাৎ একদিন শুনি যে নির্বাচন হয়ে গেছে, বোর্ডে আপনার নোটিশ টাঙানো। আবার সৌভাগ্যক্রমে সেই নির্বাচনে আমিও একজন আপনার 2 নম্বর সদস্য আমাকে করলো সৌভাগ্যক্রমে। তারপর বললাম প্রেসিডেন্ট কোনো মিটিং এ প্রেসিডেন্ট দেখি না। তারপর দেখি যে আসলে আপনার ওই দামি প্রেসিডেন্ট এখানে নিয়োগ করেছে। এই আওয়ামী লীগ যেমন দামি ক্যান্ডিডেট দিয়েছিল না, সেই দামি প্রেসিডেন্ট হলো কে? এই রাসেল হলো যে আপনার দামি
প্রেসিডেন্ট, সে আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আপনি যত বড় সাংবাদিক হন, আমি একটি জুয়েলারি সমিতির সভাপতি, আপনি আমাকে নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি আমাকে উপদেশ দিতে পারেন না, আপনি আমাকে হুকুম দিতে পারেন না। আমি তার নির্দেশ মানি নাই, রাসূলের নির্দেশ না পাওয়ার কারণে আমার উপর নেমে এসেছে অমানবিক নির্যাতন এবং অত্যাচার। তারপর কি করলাম, হঠাৎ একদিন ভেনাস জুয়েলার্সের মালিককে নিয়ে আমি এয়ার অ্যাম্বুলেন্সে করে আমি ব্যাংকক নিয়ে গেলাম। আমি ব্যাংকক গিয়ে মাঝপথে শুনি নেমে যে এই মাত্র দোলন ব্যাংককে চোরাকাটের গডফাদার দোলন এই মাত্র ব্যাংকক পালিয়ে গেলেন। তখন গঙ্গাচরণ মালাকার সাহেব, ভেনাসের মালিক, তখন আইসিইউতে। তিনি বললেন, দোলন ভাই আপনি ফিরে যান, আপনি যদি ফিরে না যান তাহলে মানুষ ভাববে যে আপনি সত্যিই পালিয়ে গিয়েছেন। আমি বললাম, আপনার কি অবস্থা হবে আমি যদি আপনাকে রেখে যাই আইসিইউতে? সে বলল, আমাকে আল্লাহ দেখবে, আমাকে আমার স্ত্রী আমাকে দেখবে। আমি বাংলাদেশে ফিরে আসলাম। ফিরে আসার পরে দেখি 10-12 জন হকার নিয়ে আমার বিরুদ্ধে আপনার সাংবাদিক সম্মেলন করতেছে সকালবেলা। যে কি ব্যাপার, যে আমার চাঁদাবাজিতে বাইতুল গ্রাম পল্টন এলাকার লোকজন অতিষ্ঠ। অথচ দেখেন 10-12 জন হকার দিয়ে কেমন, এই যে প্রায় দেখবেন যে বাংলাদেশ প্রতিদিনে দেখায় যে মানববন্ধন, বাংলাদেশ মানে ভাঙচুর করার জন্য, মিডিয়া ভাঙচুর করার জন্য তাদের বিরুদ্ধে মানববন্ধন। আপনি খুঁজে দেখেন কোন জায়গায় 10 থেকে 12 জনের উপরে কোন লোক এই মানববন্ধনে অংশগ্রহণ করে না। মানুষ যে বসুন্ধরা গ্রুপকে ঘৃণা করে, তাদেরকে আমি বলবো যে আরাফাতকে কালকে অ্যারেস্ট করেছে না বোরকা পরা অবস্থায়, আমি ভূমিদস্যু আনবিরকে বলবো যে আপনি একটু বোরকা পরে আপনি আসেন, এসে দেখেন মানুষ আপনাকে কিভাবে ঘৃণা করে, আপনাদের পরিবারকে কিভাবে ঘৃণা করে। মানুষ হাজার হাজার আর্মি অফিসারের স্ত্রী, তাদের চোখের পানি ঝরেছে, 20 বছর 15 বছর টাকা দিয়েছে এ ব্লকের জমি লাঠি মেরে জেড ব্লকের জমি। আচ্ছা, আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, দেশের সবচেয়ে বড় সংগঠনের সভাপতি হওয়া সত্ত্বেও গত 1 বছরের কার্যনির্বাহী কমিটির মিটিং অংশগ্রহণ করেন নাই এবং বাদুসের হয়ে সরকারের কোন মন্ত্রণালয় বা সংস্থার মিটিংয়ে তিনি অংশগ্রহণ করেন নাই। আচ্ছা, আমাদের কাছে আছে, আমরা পড়ে নিব, অসুবিধা নেই। আপনারা এটা পড়ে নেবেন। এসি কাজ করতেছে না, আমাদের জনবল বেশি, আমাদের লোকবল বেশি, আপনারা এটা পড়ে নেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে যেতে পারেন। ধন্যবাদ। আমাদের প্রশ্ন, আপনার তো গত দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ দিলীপ দা নিজেরা আওয়ামী লীগ চেষ্টা করছে এবং আওয়ামী লীগের সাথে ভালো সুসম্পর্ক ছিল। মাঝখানে এমন কি করতে সরকার পরিবর্তনের সাথে সাথে আজকে তার বিরুদ্ধে স্ট্যান্ড নিলেন, এটা কি কোনো ব্যক্তিগত রিজন নাকি তাদের অভিযোগ যে আপনারা এখনো কোনো গোল্ড ইম্পোর্ট করেন না, ডায়মন্ড ইম্পোর্ট করেন না, কিন্তু সেটা মার্কেট বিক্রি করতেছে। অনেক বড়, যদি একটু ছোট করে আমার একটা প্রশ্ন আছে, আমি ওনাটা শেষ করে নেই। একজন করে প্রশ্ন করবে। আপনারা তো কলমের, আপনারা তো বুদ্ধির লোক, উনি প্রশ্ন করেছেন, ওনার উত্তরটা দিই। আমাদের দেশে গোল্ড ইম্পোর্ট হয় না, কথাটা সঠিক না। আমাদের দেশে একাধিকবার গোল্ড ইম্পোর্ট হয়েছে এবং গোল্ড ইম্পোর্টের জন্য 19 জন আপনার এখানে ডিলার আছে, যাদের মাধ্যমে এখানে আপনার গোল্ড একাধিকবার গোল্ড ইম্পোর্ট হয়েছে। ইদানিং গভর্নমেন্ট যখন আপনার ক্রাইসিসে পড়েছে, আপনার সেই ক্রাইসিসের কারণে আপনার আপাতত গোল্ড ইম্পোর্ট বন্ধ আছে। যে আমি একটা প্রশ্ন আমি একটা প্রশ্ন করে নাই, আমার একটা প্রশ্ন আছে প্লিজ। আমি দৈনিক আলোকিত বাংলাদেশে কাজ করি, আমার নাম ডিএম আমির ইসলাম মোহাম্মদ। জি, আমি আপনারা বলছেন যে হচ্ছে স্বঘোষিত, আপনারা হচ্ছে গেল যে যখন 19 আর 21 এর যে মেয়াদে, আজকে থেকে প্রায় 4-5 বছর আগের যে কমিটি,
এই বছর আমরা দেখছি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাইছেন, তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, এবং এই যে স্বঘোষিত জোরপূর্বক এত বড় বাংলাদেশের এত বড় একটা বিষয় করছেন, আপনারা তো একটা সংবাদ সম্মেলন করেন নাই, প্রতিবাদ করেন নাই, এটা একটা বিষয় এর সাথে যোগ করে নেই ভাই, তরুণ ভাই, আমি একটা যোগ করে নেই। আপনি আরেকটা জিনিস বলছেন যে এই প্রথমে আপনার বক্তব্যের প্রথমের দিকে বলছেন যে তার কোনো জায়গায় গোল্ডের ব্যবসা নাই বা কোনো কিছু নাই, আবার পরবর্তীতে আপনার বক্তব্যে একটু আগে বলে গেলেন যে তার বসুন্ধরা গোল্ড রিফাইন করবে, তারপরে তার ব্যবসা লাভবান হওয়ার জন্য তিনি এই জিনিসের দাম বাড়াইছেন। তার মানে কি তার ব্যবসা তাহলে এটা একটু ই হয়ে গেল না? আমি বলছি আপনার বসুন্ধরা গ্রুপের আমি একটু বলে নেই, ওটা আমরা উত্তর দিতে পারবো না। আমি আপনাকে বলি যে আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট সাহেব সোমরান সাহেব, তার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, এবং একটি ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য তিনি সরকারের কাছ থেকে ইতিমধ্যে 27 কোটি টাকা আনুমানিক আমি পেপারে করেছি, উনি লোন নিয়েছে, আমি পেপারে দেখেছি। এবং আজ পর্যন্ত উনি স্বর্ণ বা রূপা ব্যবসার সাথে জড়িত না, উনি ব্যবসা করবেন এবং ব্যবসায় আসছেন, রিফাইনারি চালু হবে, বাংলাদেশের মানুষ গোল্ড পাবে, এই জন্যই করেছেন। এবং আপনি বলেছেন যে তার বিরুদ্ধে আমরা কোনো প্রতিবাদ করি নাই, কেন? আপনারা জানেন সরকার পতনের কিছুদিন আগেও আপনার এখানে একটি ব্যবসায়ীদের একটা অনুষ্ঠান হয়েছিল, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনার ব্যবসায়ীরা কিভাবে প্রকৃত স্বৈরাচারের আপনার গুণগান গেয়েছে এবং কিভাবে তাদেরকে সহযোগিতা করেছে, জীবনে মরণে আপনাদের সাথে থাকবো বলেছে। আমি তো বলতে চাই, আমরা আমাদের সেই পরিস্থিতি ছিল, ব্যবসায়ীরা যে কারণে মুখ খুলতে পারে নাই, আমরা সেই কারণে মুখ খুলতে পারি নাই। আমাদের যখন আমি সামান্য মুখ খুলেছিলাম, আমার একটা প্রশ্ন সেক্রেটারি সাহেবের কাছে, দিলীপ কুমার আগরওয়ালা, ওনার কাছে প্লিজ, আমার পায়ের সমস্যার জন্য একটু বসছি। সেটা হচ্ছে যে আমি আপনার ডকুমেন্টস পেয়েছি, সেখানে আপনার পান্না ডায়মন্ড ওয়ার্ল্ড, এটা হচ্ছে গিয়ে কাম্মাক স্কোয়ারে আছে একটা, তারপর হচ্ছে গিয়ে রবীন্দ্র সরণিতে আছে একটা, তারপর আরেকটা হচ্ছে বড়বাজার বিবেকানন্দ রোডে আছে একটা, তারপর আছে হচ্ছে গিয়ে গোল্ড মলে একটা আছে, তারপর হচ্ছে রাভান প্লাজা। এই 6টা প্রতিষ্ঠান আপনি কিভাবে করলেন, আপনার বৈধ কোন উপায়ে করছেন, এটা বিষয়ে বলেন। আর আনার হত্যার বিষয়ে আপনার একটা নাম আসছে, সেই আনার হত্যার সাথে আপনি কিভাবে জড়িত, এই বিষয়টা সম্পর্কে যদি বলতেন। আনার হত্যাকাণ্ডের সাথে কিভাবে জড়িত সেটা কি যদি বলতেন, এবং 6টা প্রতিষ্ঠান আপনি কিভাবে করলেন, কি বলেন? আপনি যে অভিযোগ আমার কাছে নিয়ে এসেছেন, আমার বাংলাদেশ বাদে আমার পৃথিবীর কোন প্রান্তে ডায়মন্ড ওয়ার্ল্ড নামে কোনো প্রতিষ্ঠান নাই, একবার। আমাকে একটা প্রশ্ন উত্তর দেন, এবং একটা প্রশ্ন উত্তর আপনাকে দিতে পারবো। আমি অভিযোগ করছি, অভিযোগ বলতেছেন, আপনি অভিযোগ কেন? আমি কি আপনার একটা মিডিয়া হাউস অভিযোগ করতে আসি নাই তো, আপনার একটা মিডিয়া হাউস, আমি উত্তরই দিচ্ছি। একটা আপনি প্রশ্ন করেছেন এই নামে আপনার কোনো প্রতিষ্ঠান আছে কিনা, আমি বলেছি এই নামে আমার কোনো প্রতিষ্ঠান নাই। আমি দ্বিতীয় কথা আপনাকে বলতে চাই, আচ্ছা আরেকটা বিষয় 23 তারিখে মামলা হয়েছে আপনার বিরুদ্ধে, 23 তারিখে হত্যা মামলা হয়েছে আপনার বিরুদ্ধে বাড্ডা থানায়, এই ব্যাপারে কি বলবেন? বাড্ডা থানায় কোনো মামলা হয়েছে বলে আমার জানা নাই। 23 আগস্ট আপনি বললেন, আমি এই মাত্র শুনলাম। এবং যারা ক্যাসিনো কাণ্ডের সাথে জড়িত, এই যে যেরকম আপনার অসংখ্য ছবি আছে, যারা গরু দিয়ে ডায়মন্ড আনতো এবং ডায়মন্ডের জায়গায় আপনি গাছ দিয়ে ডায়মন্ড আছে, নিম্নমানের ডায়মন্ড বিক্রি করেন, সেই বিষয় সম্পর্কে বলেন। আপনি তো কি কথাই স্পেসিফিক বলতেছেন, আমি তো বলতেছি, দেন মাইকটা দেন, আপনি প্রশ্ন সবাই তো শুনবে, আপনি বলেন, সবাই শুনবে, সবাই শুনবে, মাইকটা দেন। ছাত্রদের ছাত্রদের বৈষম্য বিরুদ্ধে, আমার নাম আলী তালুকদার, সাংবাদিক কোন জায়গা? আমি এশিয়ান টেলিভিশনের সিনিয়র ক্রাইম রিপোর্টার। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আপনি সংক্ষেপে বলবেন, অনেকে প্রশ্ন আছে। আমার বিষয় হচ্ছে যে ছাত্র বৈষম্য নিয়ে যে বললেন যে ছাত্ররা এই করছে, আপনার বিরুদ্ধে তো 23 আগস্ট একটি মামলা হয়েছে, সেই মামলার ব্যাপারে যদি বলতেন, এবং ইন্ডিয়াতে আপনার 6টি প্রতিষ্ঠান, আপনি কিভাবে এই 6টি প্রতিষ্ঠান করলেন, ক্যাসিনো কাণ্ডের সাথে যারা জড়িত ছিল, তাদের সাথে যারা গরুতে করে ডায়মন্ড আনতো, তাদের সাথে আপনার অসংখ্য ছবি আছে, তারা আপনার দোকানের শপিং মলগুলো উদ্বোধনও করেছে,
মিশু পিয়াসা সিন্ডিকেটের সাথে আপনার অসংখ্য ছবি আছে, ইভেন গরু সহকারে ছবি আছে। তো আপনি এগুলি কিভাবে করলেন সেটার সম্পর্কে যদি একটু বলতেন। এবং আরেকটু ভাবে বলা হয় যে আনার হত্যাকাণ্ডের সাথে আপনার নাম এসছে এবং বলা হয় যে আপনি ভারতের একটি গোয়েন্দা সংস্থার সাথে জড়িত। এই বিষয় সম্পর্কে যদি বলতেন। একটা প্রশ্নের উত্তর দিতে দেবেন তো? শেষ করুন। আচ্ছা, আপনি বললেন যে অবৈধভাবে সে প্রেসিডেন্ট হয়েছে। বলবো আমি হ্যাঁ, কয়টা বলতেছি, তখন আপনারা কিন্তু আইনের আশ্রয় নেন নাই কেন? সুন্দর প্রশ্ন। আপনি কি মামলা করেছেন তার বিরুদ্ধে? উত্তর দিব আপনাকে। Very good, আপনি চমৎকার প্রশ্ন। এই প্রশ্ন আপনি এইটা হলো গঠন মানে গঠন। ভাই মাইকটা দেন দয়া করে। আমরা শুনতে পাচ্ছি ভাই, আপনারা বলেন। মাইকটা দেন। আমরা শুনতে পাচ্ছি। মাইকটা দেন না। মাইকটা দিবেন তো আপনি, মাইকটা তো নিতে পারেন। মাইকটা দিলে আমরা বললে তো আপনারা শুনবেন না। না না, আপনাদের কথা শুনতে পাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। শোনা যাচ্ছে কথা? বলেন, মাইক ছাড়াই বলেন, সমস্যা নেই। আপনি মাইক ছাড়া বলেন। আপনাদের উপস্থিতির জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি অনেক গরমের মধ্যে আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, ধন্যবাদ। না না, প্রশ্নটা আপনি একটু পরে করেন, একবার উত্তর দিচ্ছি। ভাইজান প্রশ্ন করেছেন, ওটার উত্তর দিচ্ছি। আমার কথা শুনবেন না? ভাই শুনবো, আপনার কথা শুনবো, আর ওনার উত্তর দিব নাকি ভাই? আপনার উত্তরটা দিব তো? আপনাদের মাননীয় না না, আমি দিচ্ছি না, কে দিবে এটা বলছি আপনাকে। যাকে প্রশ্ন জনাব দিলীপ কুমার আগারওয়ালা গুলশানের একটা ছোট্ট দোকান থেকে আজকে এই জায়গায় এসেছেন ওনার পরিশ্রমের মাধ্যমে। বাংলাদেশের বাইরে আপনি বলতেছেন যে আপনি উনি বলবে, আপনি বলেন। ভাই শোনেন, ডে 1 থেকে আপনি যদি শুনতে অসুবিধা হয় মাইকটা অফ করেন। মাইক অফ করেন, অফ করেন। আমরা চিল্লে বলি, আপনি মাইক নিয়ে বলবেন। জি, বলেন, মাইক ছাড়াই বলেন। মাইক কিন্তু চালানো হয় না। মাইক ছাড়া বলেন। আপনারা শুনতে পান। দেখেন ভাই, আমি একটা মাইনরিটি সম্প্রদায়ের মানুষ। আমার উপরে আপনারা ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত আছেন। কোনো ঘটনা ঘটলে আমার কি অপরাধ হয়ে গেছিল যে গত 3 দিন ধরে আপনি বলতেছেন এই ঘটনার সঙ্গে আপনার সম্পৃক্ততা আছে, ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা আছে। আপনি প্রশ্ন করতেছেন যে আপনারা এতদিন কেন এদের বিরুদ্ধে প্রতিবাদ করেননি? আদৌ কি সম্ভব ছিল? আপনি উত্তর দেন। আমি আপনার উত্তর দিচ্ছি। আপনি যে আমার কাছে অভিযোগ করতেছেন এই ধরনের কোনো ব্যবসার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আপনি তো আমাদের কমিটিতে ছিলেন, আপনার তো উত্তর দেওয়া সম্ভব ছিল। আপনার ছিল না। আমি আমাকে প্রশ্ন করে আমাকে উত্তর দিতে চলে গেলেন। আমার 3টা প্রশ্নের উত্তর দেন। আমার 3টা প্রশ্নের উত্তর দেন। এইভাবে সাংবাদিক সম্মেলন হয় না ভাই। আপনাদের প্রত্যেক আপনারা যদি এখানে নিরাপত্তার বিঘ্ন ঘটে, আপনাদের কাছ থেকে না যদি আপনারা এখানে নিরাপত্তার বিঘ্ন ঘটে, যেইভাবে পরিস্থিতি আপনারা সৃষ্টি করছেন, এটা কিছু বলেন না। অনুরোধ আপনার কাছে আমাদের ভাই একজন বলেন না, এটা অ্যাগ্রেসিভ হচ্ছে কেন আপনারা? ভাই একটা প্রশ্ন খুব জরুরি, খুব জরুরি। ভাই প্লিজ আমি একটা কথা বলি। আপনারা যদি আমাদের 10 মিনিট সময় নিয়ে বেশি লাগবে, আপনারা এক এক করে প্রশ্ন করেন। দিলীপ দা, আপনি আমার প্রশ্ন নিলেন। দিলীপ দা আমার প্রশ্ন নিলেন। এই আমার কথা বলতে দেন তো। ওই কোন প্রশ্ন উত্তর আপনি দেন। কালাম ভাই বলেন। একটা প্রশ্ন আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে একটু শুনবেন। ভাই আপনি অনেক কথা চেষ্টা করছি, একটু বলেন তো ভাই। আসসালামু আলাইকুম। আমি একটু ভাই আপনার পরিচয়টা আমি নয়াদিগন্ত পত্রিকায় কাজ করি। আপনারা যে অভিযোগগুলো করলেন, এই অভিযোগগুলো তো দীর্ঘদিন থেকে তো ঘটে আসছে। যদি ঘটে থাকে তাহলে সরকার পতনের আগে সেটা করেননি কেন? ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যেখানে আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সবাই মিলে বলছে বাংলাদেশে আপনার সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় নাই, সেখানে আপনারা বলছেন, আপনি বলছেন আপনার বক্তব্যে যে বসুন্ধরা মালিক সংখ্যালঘুদের নির্যাতন করছেন। আপনি কি তাহলে সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন কিনা সেটা প্রশ্ন দেবেন। আপনি এটা স্পেসিফিক করতে হবে, সরকারের বিরুদ্ধে করতে হবে না। আমার প্রশ্ন রাষ্ট্রীয় বিষয় কি আপনারা জানিয়ে দিচ্ছেন?
তখন তো আপনি আওয়ামী লীগের লোক ছিলেন, এখনো তো আছেন। আপনি কি উস্কানি আপনি তখন বললেন না, এখন করছেন কেন? না, এটা রাষ্ট্রীয় বিষয়। আপনি বিষয়টা স্পেসিফিকলি উত্তর দিবেন যে আমি উত্তর দেওয়ার জন্য বসে আছি। আমাকে যদি উত্তর দেওয়ার যদি সুযোগ না দেন তাহলে আপনার এই কথাটা তো ব্যর্থ হবে। আপনি যে আমাকে এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলেন, সেই প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে না দেন তাহলে তো আপনার কি লাভ হলো? এক নাম্বার কথা হলো কি, সরকার বিরুদ্ধে আমি কোনো জড়িত না। এবং আমরা কেন প্রতিবাদ করতে পারি নাই? প্রতিবাদ করার মতো কোন ধরনের কোন অবস্থান আমাদের ছিল না। এখন দেশ স্বাধীন হয়েছে, প্রতিবাদ করার মতো সুযোগ হয়েছে এবং আমরা প্রতিবাদ করছি এবং ভবিষ্যতে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আচ্ছা তরুণ ভাই, দিলীপ ভাই কিন্তু আমার 3টা প্রশ্নের উত্তর দেয় না। দিলীপ ভাই 3টা প্রশ্নের উত্তর দেন। আপনি 6টা প্রতিষ্ঠান কিভাবে করছেন, কোন করেছেন? আছে প্রমাণ সহকারে আছে। প্রতিষ্ঠান নাই, থাকলে পিয়াসাদেরকে দিয়ে আপনার পিয়াসার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল এই না। ছবিগুলা কি তাইলে? এই ছবিগুলা কি দিতেছেন? গরু নিয়ে আমি বলি ভাই, আমার অপরাধ, আমি সাধারণ ব্যবসাদারের কাছে এই 3 দিনের ঘটনা বলি। ইস্ট ওয়েস্ট মিডিয়া তো আমার বিরুদ্ধে এতদিন লিখিনি। আমি এই 3 দিন আগে এই বায়তুল মুকাররমে এসেছি। বায়তুল মুকাররমে এসে সাধারণ ব্যবসাদাররা বলছে যে আমরা একটা ইজিএম অথবা এজিএম করে এই পরিবর্তন করতে চাই। আমি জাস্ট তাদেরকে বলেছি যে আপনারা কোনো অগণতান্ত্রিক পদ্ধতিতে না, আপনারা ইজিএম করেন, এজিএম করেন, সাংবাদিক ভাইদের নিয়ে বসার পরে আপনারা চিত্র তুলে ধরেন। আমি 5 তলায় গেছি, 5 তলায় সৌমেনি দোকানদার আসছে, এসে বলেছে যে ভাই আমরা 7 তলায় যাব না ভাই। এটা তো প্রশ্নবিদ্ধ ব্রিফিং। আমাদের প্রশ্নবিদ্ধ ওই যে ব্যারিস্টার আছেন, বলুন উনি কি জামিন দিয়েছেন কিনা? আপনি এইভাবে কথা বলছেন যাব না। আমি কিভাবে কথা বলবো? আমি যাব না। আমার অপরাধ হয়েছে, আঙুল তোলেন কিভাবে? ভাই প্লিজ আপনাদের একটু বলতে দেন ভাই। আমার অপরাধ হয়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আমার অপরাধ হয়েছে যার কারণে কিন্তু আমার উপরে অবিচার করা হয়েছে। আপনারা জাতির বিবেক, আপনাদের সাথে অনুরোধ, আপনারা আমি যত সুবিচার পাই, আমি একজন নাগরিক হিসাবে, ভালো ট্যাক্স পেয়ার হিসাবে আমি যেন সুবিচার পাই। আপনাদের ব্যাপারে খরচ হলো জাতির বিবেক। সরকার বিরোধী আমি বিভিন্ন মহলে এই চিত্র আমি তুলে ধরেছি চিঠির মাধ্যমে। সেই চিঠির কপি যদি আপনারা চান, কিন্তু আমরা আমাকে একটু কথা যদি বলতে না দেন, আমাকে যদি কথা বলতে না দেন, আপনাদের সমস্ত কথা শুনবো। যদি আপনাদের ধৈর্য থাকে সারা দিন বসে আপনাদের কথা শুনবো। কিন্তু আমাদের সাথে টাইম নাই। আমাকে যদি আপনারা প্রশ্ন করতেছেন কিন্তু উত্তর শুনছেন না, আমি সমস্ত তথ্য আমি বলি আজকে দিতে হবে। এখন 5 তলা থেকে 7 তলায় যাওয়ার জন্য যে নির্মম অত্যাচার করা হয়েছে এবং যেই চাঁদাবাজির শিকার হয়েছে রাসেল সাহেবের সমস্ত চিত্র আমি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবার কাছে ইনক্লুডিং ডকুমেন্টস আমি সাবমিট করেছি। আপনারা যদি চান আমার নাম্বার জানেন। আমি বাইতুল মুকাররমে সকাল 10টা থেকে রাত্র 9টা পর্যন্ত অবস্থান করি। এই চাঁদাবাজির হিস্ট্রি মানে দোকান 5 তলা থেকে 7 তলায় যখন তাদেরকে বসুন্ধরা মার্কেটে যখন বিতাড়িত করে তখন তাদের উপর যে চাঁদাবাজি হয়েছে
এবং তাদেরকে যে 5 তলা 7 তলায় দোকান কিনতে বাধ্য করেছে সেই ব্যাপারে বিশদ আমি আপনাদেরকে বর্ণনা দিয়েছি। আপনার নামে তো মামলা হয়েছে 23 আগস্ট, আপনি কেন কোনো জায়গায় কি বিক্রি হয় 2 লক্ষ টাকা আপনার নামে ছাত্রদেরকে হত্যার অভিযোগে আপনার নামে মামলা হয়েছে, আপনি কেন এখানে? আপনি 23 তারিখে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি কেন এখানে? প্রশ্নবিদ্ধ রমন ভাই, আপনি বিগত সরকারের সাথে আপনি ছিলেন, এখন আপনি আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে যা বুঝতে পারলাম যে আপনারা সরকারের বিরুদ্ধে উস্কানি যদি দিয়ে বাজুসে থাকে, সরকারের গোয়েন্দা সংস্থা আছে, আপনারা আছেন, রিপোর্ট করেন। আমি বাংলাদেশেই থাকি, আমি কোথাও পালায়ে যাই নাই, আমি বাংলাদেশে থাকি, কোথাও পালাবো না। আপনারা রিপোর্ট করেন আমার বিরুদ্ধে। যদি অপরাধী হয়ে থাকে রাখেন, যদি অপরাধী হয়ে থাকে আমি আইনের কাছে নিজেকে সুপর্দ করতে আমি প্রস্তুত। কিন্তু ষড়যন্ত্র কোথায় হয়, ষড়যন্ত্র কোথায় হয় এবং সরকারের বিরুদ্ধে ইউনিস গভর্নমেন্টকে কোথায় ষড়যন্ত্র করার, তাকে আনস্টেবল করার জন্য কোথায় ষড়যন্ত্র হচ্ছে আপনারা সবাই জানেন। এই তার মানে কি আপনি আমাদেরকে ষড়যন্ত্রের ইয়ে বলতেছেন নাকি? গুপ্তচর বলতেছেন? আমরা জানি মানে কিসের ষড়যন্ত্র হচ্ছে? না জানলে আমি আপনাকে শিখাবো। আপনি এটা জানলেন কি? ষড়যন্ত্র হচ্ছে আমরা জানি। আপনি এত উত্তেজিত হবেন না জনাব, আপনি উত্তেজিত হবেন না। আমার যে জ্ঞান বেশি, আপনার সাথে তো আমি শক্তি দিতে পারবো না, গলার জোরেও পারবো না, তাই না? আপনি যদি এত জোরের কথা বলেন, আমি তো পুরো মানুষ, ষড়যন্ত্রের অংশ কিনা। আমার কথা যদি আপনি না শুনেন ছোট ভাই, আপনি অনেক কিছু জানবেন না। শুনেন, বাজুসকে বিভক্ত করে আপনি কার হাতকে শক্তিশালী করতে চাচ্ছেন? যে আমির সাহেব দিলীপ আগরওয়াল থেকে 50 লাখ টাকা চাঁদা পেয়েছে, চেকটা কি আপনার কাছে আছে? আমাদেরকে প্রদর্শন করতে পারবেন? আমরা ঢাকার পুরো আমার কাছে গোয়েন্দা চলি না। 50 লক্ষ টাকা নিয়েছে, সেটার কোনো এভিডেন্স আপনার কাছে আছে? এভিডেন্স আছে। আমি আপনি গত সপ্তাহ গত এই সরকারের পতনের আগে আমরা দেখেছি যে বাজুসের যে অনুষ্ঠানে আমার অনেক সাংবাদিক ভাই আছে, আমি আপনার সাথে আনবিরের সাথে ঘনিষ্ঠ এবং রাসেলের সাথেও কিন্তু আপনি ছবি উঠেছেন, সেই ছবি আমার মোবাইলেও আছে। এটা বোধহয় 2 বছর, এটা বোধহয় 2.5 বছর আগের কথা বলতেছেন। জি না, 2.5 বছর না, এটা হলো মাত্র এই ওই গত সরকারের হয়ে গেল। আমি তো 2.5 বছর ধরে কোনো কমিটিতেই নাই। মেশিনারি যে ইয়েটা হয়ে গেল, মেশিনারি মেলা হলো, সেদিন কিন্তু আপনি রাসেল সাহেবের সাথে ঘনিষ্ঠভাবে ছবি তুলেছেন এবং সেই ভিডিও আমার কাছে আছে। অনেক জানি, রাসেল তো এই ইন্ডাস্ট্রি যদি বলে পুরো জুয়েলারকে মানে জামা কাপড় খুলে দায়ী থাকতে হবে, সবাইকে দায়ী থাকতে হবে। 50 থেকে 50 লক্ষ টাকা চাঁদা নিয়েছে বলেছেন, সেই এভিডেন্স আমাদের কাছে আছে। আপনার নাম্বারটা নোট করে নেন, আমি এখন আনি নি, আপনি আপনাকে আরে আপনি দিলীপ ভাইয়ের কথা কি শুনেন? দিলীপ দা 23 তারিখ দোলন ভাই শুনেন, দোলন ভাই শুনেন, আপনি দোলন ভাই অনেক আশা দাঁড়ান, এক মিনিট, অনেক আশা ভরসা নিয়ে আসছি, কথা বলবো। যদি কথা আপনারা বলতে না দেন, আপনারাও জানেন না, কথা শুনেন, শোনার পরে যদি আপনারা যদি এখানে যদি কথা না শুনেন, আপনারা মিস করবেন, আপনারা আফসোস করবেন যে আমরা কথা শুনলাম না, সুযোগ পাওয়া সত্ত্বেও শুনলাম না। আপনারা যারা এখানে আসছেন সেখানে কথা শুনেন, জানেন যে কি নির্যাতনের শিকার আমরা, কি আতঙ্কের শিকার আমরা, একটু জেনে যান ভাই। এখন বাজুসকে বিভক্ত করে আপনি কার হাতকে শক্তিশালী করতে চাচ্ছেন? কি চাচ্ছেন? উদ্দেশ্যটা কি আপনাদের? বাজুসকে বিভক্ত করে কার হাতকে বা কাদের হাতকে শক্তিশালী করতে যাচ্ছেন? আপনাদের মূল উদ্দেশ্যটা কি সেটা একটু বলুন। বাজুসকে বিভক্ত করার কোনো ইচ্ছা আমাদের নাই। এই বাজুস আমাদের পূর্বপুরুষরা প্রতিষ্ঠিত করেছেন এবং কোনো দিন বাজুসকে প্রতিষ্ঠিত আমরা ডিভাইড করব না। এবং আমরা চাই যে আনবির সাহেব যেভাবে আমার থেকে ক্ষমতাটা নিয়েছেন, সেইভাবে উনি ক্ষমতাটা আমাকে ফিরিয়ে দেন। আমি নির্বাচন